প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এইটিএন নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটি ক্যাপিটাল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া মিলনকে। মিলন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেকদিন পর আপনি আমাদের এই বিজনেস লাঞ্চ অনুষ্ঠানে এতেন এবং সবাই আপনাকে রিয়েল এস্টেট সেক্টরের একজন অন্যতম প্রতিকৃতি হিসেবেই জানে, কিন্তু রিহাবের নেতৃত্ব আপনি দিচ্ছেন। কিন্তু আজকে আমরা ওভারঅল ব্যবসা বাণিজ্য এবং আবাসন খাত নিয়েও একটু কথা বলবো। সবকিছু মিলিয়ে এফবিসিসিআই এর পক্ষ থেকে আপনারা কিন্তু গেল 4টি বছর ধরে বলছিলেন, বিশেষ করে বিদ্যুৎ সেক্টর নিয়ে আপনাদের একটা বড় অবস্থান ছিল, আপনারা পাওয়ার সেক্টরকে একটা ঢেলে সাজানোর প্রস্তাবনা বারবার করেছিলেন। এবং যদিও এখন পাওয়ার সেক্টরের সামগ্রিক অর্জনটি বেশ ভালোই বলবো আমরা, কারণ এই সাম্প্রতিক সময়ে আমরা নির্বিঘ্নে ঈদ উদযাপন করলাম, রোজা পালিত হলো, সবকিছু মিলিয়ে আগের সময় আমরা দেখতাম যে এই রোজার দিনে বিদ্যুৎ বিষয়ে একটা ইস্যু তৈরি হতো, যে রোজার সময় নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহ রাখতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। এবারই প্রথম দেখলাম যে কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া সবকিছু অতিবাহিত হলো। তো এখন এই পাওয়ার সেক্টর জন্য এফবিসিসিআই এর কোনো সুপারিশ আছে কিনা আপনাদের? ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের দর্শকদেরকে। আপনি জানেন যে আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে যদি আপনি রিওন করেন কোনো টেলিভিশনের কোনো অনুষ্ঠান বা খবরের কাগজ, আপনারা দেখতেন বা আমাদের প্রাইভেট সেক্টর ব্যাটসম্যান এফবিসিসির যে সমস্ত অঙ্গ সংগঠনগুলা রয়েছে, মনে করেন টেক্সটাইল অ্যাসোসিয়েশন বা অন্যান্য অ্যাসোসিয়েশনগুলা, প্রায় প্রতিদিনই আমরা কিন্তু প্রত্যেকে আকুল আবেদন করতাম এই বিদ্যুতের ব্যাপারে। ইভেন বর্তমান যে এফবিসিসির ভাইস প্রেসিডেন্ট হেলাল সাহেব সহ আমরা কিন্তু একটা দল বা যেটাই বলেন করেছিলাম যে বিদ্যুৎ কিভাবে পাওয়া যেতে পারে। প্রায় প্রতিদিন আমরা মন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু দৌড়াদৌড়ি করেছি। কোনো এক সময় যায় কিন্তু হেলাল সাহেবের নেতৃত্বে আমরা একটা জোনাকি আলোর একটা মৌন মিছিল করার প্ল্যান করলাম, যে ঠিক আছে, আমাদের যখন বিদ্যুৎ সরকার দিতেই পারছে না, আমরা জোনাকির আলো দিয়ে আমরা চলবো। এটা নিয়ে কিন্তু সে সময় অনেক পত্রিকায় লেখালেখি হয়েছিল, টেলিভিশনেও খবর এসেছিল। তা সেগুলো কিন্তু এখন আমাদের কাছে স্বপ্নের মতো লাগে, কিন্তু এটা কিন্তু ধ্রুব সত্য। সে সময় বিদ্যুতের কিন্তু অনেক আমরা কিন্তু টোটাল ওভারঅল সেক্টর কিন্তু আমরা কিন্তু অনেক কষ্ট করেছি বিদ্যুতের জন্য। সেখান থেকে বর্তমান যে অবস্থা, অবশ্যই আমরা বিদ্যুৎ সেক্টরে যারা জড়িত বর্তমান মন্ত্রী সহ বিদ্যুতের সবাইকে, এই সেক্টর এনার্জি সেক্টরের সবাইকে আমরা ধন্যবাদ দেই এই জন্য যে শুধু রোজা না, আপনি চিন্তা করে দেখেন এই রোজার মধ্যে কিন্তু আবার একটা ফুটবল খেলাও ছিল, মানে পুরো জাতি কিন্তু এটার সাথে জড়িত ছিল। মানে আমরা যেভাবে ব্যবসায়ীরা জড়িত ছিলাম, খেলাধুলা যারা আগ্রহ তারাও জড়িত ছিল। এই জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় উপদেষ্টা সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আগে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড কাপ খেলা যখন চলছে এবং বেশ কিছু খবর যে খেলা দেখতে না পেরে বিদ্যুৎ কেন্দ্র আগুন দিয়েছে, জনতা অমুক তমুক, এই ধরনের খবর কিন্তু প্রায় আসতো। তো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল সরকারের জন্য। এটি একটি দিক। পাশাপাশি বলা হচ্ছে যে 2021 সালে প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলছে বা সেই লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে। তো এইটা কি যথেষ্ট মনে করেন কিনা, বা সামগ্রিকভাবে যত দিন যাচ্ছে বিদ্যুতের ব্যবহার কিন্তু বাড়ছে, তো এফবিসিসিআই এর পক্ষ থেকে আপনাদের সুপারিশটা? আমি মনে করি যে সরকার যেভাবে আগাচ্ছে বা সরকার যে কমিটমেন্ট দিচ্ছে, তাতে কিন্তু 2021 সালে অবশ্যই তারা এটা করতে পারে। তার প্রতিফলন আমরা এখনই দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু, আপনি দেখেন এখন কিন্তু একেবারে গ্রীষ্ম মৌসুম। আপনি খালি রোজার কথা বললে হবে না, রোজা কিন্তু এবার একেবারে গ্রীষ্ম মৌসুমে রোজা হয়েছে। তারপর এই সময়ে আমাদের যেভাবে আমি আল্লাহর কাছে হাজার শুকুর যে সরকার এই ভূমিকাটা গ্রহণ করতে পারছে, এবং আমি প্রথমেও ধন্যবাদ দিচ্ছি, এখনো ধন্যবাদ দিচ্ছি যে আমি আশা রাখি সরকার যেহেতু এইভাবে কাজগুলো, আপনাদের শুধু বিদ্যুৎ সেক্টরে না, সরকার যে সমস্ত কমিটমেন্ট দিয়েছিল প্রায় অন্যান্য সেক্টরেও কিন্তু তারা ওইভাবে কাজ করছে। আমি কথা প্রসঙ্গে হয়তো অন্যান্য সেক্টরে পরে আসবো, যেহেতু বিদ্যুৎ নিয়ে এখন আপনারা আলাপ করছেন। তা আমি মনে করি যে বিদ্যুৎ সেক্টরে সরকার সম্পূর্ণরূপে সাকসেসফুল হয়েছে। তবে যে লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সেটিও মানে দেখা যাক যে এই আশা করা যায় 2021 সালে এটি একটি। আর সামগ্রিকভাবে আমরা অর্থনীতি নিয়ে কথা বলেছি যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, কিংবা গ্রামীণ অর্থনীতির যথেষ্ট
আমরা এক ধাপ উন্নতি বলতে পারা যাবে। বিভিন্ন সামাজিক সূচকগুলো আমরা দেখেছি যে বেড়েছে, সেটি অর্থনীতিবিদরাই স্বীকার করছে। এবং ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু সবসময় একটা প্রথাগত কথা বলে যে কোনো ব্যবসায়ীকে যদি জিজ্ঞেস করা হয় ব্যবসার অবস্থা কি, তিনি মুখটা হেসে বলে যে না ভাই ব্যবসা খুব খারাপ। তা আসলেই ব্যবসা বাণিজ্যের অবস্থা এটা ঠিক আছে, আপনাদের কথা ঠিক। এখন সবাই সবার ব্যবসার সিক্রেসি মেনটেন করে, এখন গোপনীয়তা রক্ষা করে। এখন কোন ব্যবসায়ী আপনি 100 বছর পুরানো ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসা করেন, এখন ব্যবসায়ীদের কিন্তু একটা ধর্ম, খুব সহজেই কিন্তু সে বলবে না, কোন মানুষই কিন্তু সবসময় বলবে না তার নিজেরটা ফুটায় তোলার জন্য। এটা একটা মানে একটা বলতে পারেন যে একটা সিস্টেম, এটা একটা আমরা বিনয় বলতে পারি, এটা একটা বিনয় বলতে পারি, যেটা সিস্টেম। তাই আমাকে প্রশ্ন করলে আমি বলে ভাই চলে যাচ্ছে, আমি কি বলবো যে আমি অনেক ভালোভাবে আছি, না ভাই ভালো না বা চলে যাচ্ছে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো আপনার কাছে শুনতে চাই যে বিসিসিআই যেহেতু আপনি সবকিছু খুব কাছ থেকে দেখেন, তো সামগ্রিক ব্যবসা বাণিজ্যের অবস্থাটা কি আসলে? দেখুন, ব্যবসা বাণিজ্যের নাকি আপনিও ট্রেডিশনাল ব্যবসায়ীদের মতো বলবেন না ভালো? না, আমি ওইভাবে বলবো না। আমি বলবো দেখেন, ব্যবসা তো অনেকগুলো সেক্টর, বিসিসিআই আন্ডারে প্রায় অলমোস্ট 300+ অ্যাসোসিয়েশন আছে, একদম নাট বল্টু থেকে আরম্ভ করে একদম বিজিএমই বলেন, বিকেএমই বলেন, রিহাব বলেন, অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে। এখন আমি যদি ঢালাওভাবে বলি যে সব অ্যাসোসিয়েশন ভালো আছে, তাও এটা কিন্তু আবার ঠিক হবে না। কিছু কিছু অ্যাসোসিয়েশনের অনেক অসুবিধা, তা কিন্তু তুলনামূলক ভাবে যদি আপনি আমাকে বিচার করতে বলেন, বলতে বলেন যে বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ বা গ্যাস সরবরাহ ঠিক থাকার জন্য অনেকগুলো অ্যাসোসিয়েশন কিন্তু তাদের যারা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন কিন্তু যারা ম্যানুফ্যাকচার, যারা উৎপাদন করে, তাদের কিন্তু মূল জিনিস হচ্ছে বিদ্যুৎ। যেহেতু বিদ্যুৎটা ঠিক মতন ছিল, ওই অ্যাসোসিয়েশন গুলা সাপ্লাই ঠিক ছিল, এবং তাতে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি সবকিছু করলেন, যদি বিক্রি না করতে পারেন, দোকানে যদি বিদ্যুৎ না থাকে, আপনি দেখছেন একসময় দোকান যারা চালিত, দোকান মালিক সমিতি অনেক মুভমেন্ট করছে বিদ্যুতের জন্য, কিন্তু এবছর তাদের কিন্তু সেগুলো করা লাগে নাই, এবং বিক্রিও ভালো হয়েছে। তা ওভারঅল পরিস্থিতি কিন্তু তুলনামূলকভাবে অনেক অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ। বিনিময় একটি বিষয় আমার কাছে খুব অবাক মনে হয় যে সম্প্রতি সময়ে যারা ব্যাংক ব্যবস্থাপনার সঙ্গে আছেন, বাণিজ্যিক ব্যাংকগুলো, এবং তারা প্রায়শই একটি কথা বলেন যে ব্যাংকে প্রচুর পরিমাণ অলস টাকা পড়ে আছে, এরকম একটি বিষয়। তো এই অলস টাকা বিনিয়োগের কোনো উদ্যোগ বা বিনিয়োগের কোনো প্রস্তাবনা এফবিসিসিআই এর পক্ষ থেকে আপনারা দিচ্ছেন কিনা বা দিবেন কিনা? বা কারণ বিনিয়োগ যদি না হয় তো সামগ্রিক অর্থে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে, যারা টাকা রাখছেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন, আবার যারা ব্যবসা বাণিজ্য নিয়ে এগিয়ে নিতে চায় দেশকে তারাও ক্ষতিগ্রস্ত হবে। তো এই বিষয়ে কোনো ভাবনা আছে আপনাদের? না, দেখুন, ব্যাংকের ব্যাপারে বলবো, ব্যাংকে একটা প্রবলেম, যেটা আমি কিন্তু বিশেষ করে সরকারি ব্যাংকগুলোর কথা বলছি, সরকারি ব্যাংকগুলোতে কিন্তু একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে আমার মনে হয়, আমার দৃষ্টিতে, যে সরকারি ব্যাংকগুলোতে যারা আগে কর্মচারী বা যারা ছিল কাজ করত, সেরকম দক্ষ কিন্তু কর্মচারী, তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে। ভীতি কাজ করতে এই জন্য তারা কোনো কিছু কিন্তু ধরে ঋণের ব্যাপারে বলি, ঋণ দেওয়ার ব্যাপারে কিন্তু তারা খুব একটা উৎসাহ বোধ করছে না এই মুহূর্তে, যে আবার কোন বিপদে পড়বো, ব্যাংক লোন হয়ে যাবে কিনা। কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো সাইন না। কিন্তু এইটাও তো সত্যি কথা যে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারাই অনেকে ব্যাংকে টাকা এরকম করে। না, এটা প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা কোন সময় করে না, এটা যুগ যুগ ধরে আসছে, কিছু থাকে, এটা সব সেক্টরে আছে, এটা হতে পারে আবারও হতে পারে। তো এটার জন্য কিন্তু আমার মনে হয় ভীতু হওয়ার কোনো কারণ নাই। আপনাদের মাননীয় অর্থমন্ত্রী নিজেও বলেছে যে সামান্য এটার জন্য উনি যে কথাটা বলেছিল ওই হলমার্কের ব্যাপারে, অনেকে এটা সমালোচনা করেছে। আমি বলবো উনি একদম রাইট কথা বলেছিল, যে উনি যদি বলতো যে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, তখন কিন্তু বিরাট একটা ব্যাংকের ধস নেবে। উনি কিন্তু রাইট কথা বলেছিল, এবং সেই কথাটা তখন যদি না বলতো, ব্যাংকিং সেক্টর কিন্তু এই অবস্থা থাকতো, ব্যাংকিং সেক্টর কিন্তু তারপর আবার উঠে আসছে। কিন্তু তার এই সমালোচনা সবচেয়ে বেশি, মন্তব্যের সমালোচনা কিন্তু সবচেয়ে বেশি করেছে এফবিসিসিআই এর
সেই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন। আমার ঠিক মনে পড়ে এবং আমরা সেই সংবাদ কভারেজ করেছিলাম। আমি তিনি একটি টেলিভিশন চ্যানেলেরও মালিক, তিনি কিন্তু কঠোর সমালোচনা করেছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে শুনবো, তার আগে আমার একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। থাকুন এটিএন নিউজের সঙ্গে। টাটা এলপিএস 4018 এক্স প্রাইম মুভার, আধুনিক শক্তিশালী ইউরো 2 ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী, বড় ফুয়েল ট্যাঙ্ক, যা নিশ্চিন্ত করে দূরের যাত্রা। টাটা 1109 EX2, জ্বালানি সাশ্রয়ী, শক্তিশালী টার্বো ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং। নিটল মোটরস লিমিটেড। ওই তেরপল যে রাইকা দে, এই ফকফকার ওইদের মধ্যে তেরপল টাইম মতো বসবানে। তেরপালটা মনে হয় নতুন কিনছে। ম্যাজিক দেখাইলে চাচা, বৃষ্টি হইব তুমি জানলা কেমনে? আরে ইন্টারনেট হাতে তো দুনিয়ার সাথে। এই দেখো, ইন্টারনেট থাকলে শুধু আকাশের খবরই না, যখন তখন যেখানে সেখানে এক চাপে দুনিয়ার সব খবর পাওয়া কোনো ব্যাপারই না। খরচ সারাদিন মাত্র 1 টাকা। সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতেই গ্রামীণ ফোন নিয়ে এলো 1 টাকায় সারাদিন ইন্টারনেট। ডায়াল করুন *500*11*1#। জনবহুল গ্রামীণ ফোন। ইন্টারনেট হাতে তো এসে গেল ইন্ডিকা ভিস্তা, আরামদায়ক ভ্রমণের জন্য আধুনিক ডিজাইন ও জ্বালানি সাশ্রয়ী। প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভি মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশ দেখার জন্য। আমরা কথা বলছি এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটি ক্যাপিটাল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া মিলনের সঙ্গে। মিলন, বিরতির আগে আমরা বলছিলাম যে এই যে ব্যাড লোন বা অলস টাকার বিনিয়োগ বা অর্থমন্ত্রীর সে সমস্ত মন্তব্যের কথা আপনি বলছিলেন, যে অর্থমন্ত্রীর সেই মন্তব্য নিয়ে আমরা শুনেছিলাম যে এফবিসিসিআই এর সে সময়কার বিদায়ী সভাপতি ছিলেন তিনি, তার মন্তব্য খুবই দুঃখজনক ছিল, যে সামগ্রিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ না করে মন্তব্য, বা অর্থমন্ত্রী যদি সেই মন্তব্য না করতেন তাহলে দেশের অবস্থা কি হতো, সেটিও কিন্তু একটি বিষয়। তো সবকিছু মিলে আপনার কি মনে হয় না যে এই যারা নেতৃত্বে থাকে তাদের কথাবার্তা আরো দায়িত্বশীল হওয়া উচিত? না, আমি সে সময় কি বলেছি আমি জানি না, মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছিলেন আমি তার সাথে একমত। আপনি দেখেন, যুদ্ধক্ষেত্রে যদি যুদ্ধ হয় তখন যদি সেনানায়ক বলে যে আমার অনেক সৈন্য মরে গেছে, কিন্তু তখন কিন্তু ওই যুদ্ধই শেষ হয়ে যাবে। তা মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একটা অর্থনৈতিক যুদ্ধ করছে, তো সেই অর্থনৈতিক যুদ্ধে যদি কিছু ক্ষয়ক্ষতি হয়, সেটা উনি যেভাবে ট্যাকেল দিয়েছেন এবং যে কথা বলেছেন, আমার মনে উনি ঠিক কথা বলেছিলেন। এবং ঠিক সেই সময় যে এই ধরনের কথা উনি না বলতেন, সারা ব্যাংকিং সেক্টর কিন্তু ধস নেমে যেত এবং ব্যাংকে টাকা রাখতো না। এবং সবচেয়ে ভাইটাল বিষয় কিন্তু ছিল এটা, আস্থা ফিরিয়ে আনার জন্য ওই টাইমে ওই ধরনের কথা তার। এই মুহূর্তে বিনিয়োগ মানে হচ্ছে না, সেটি নিয়ে আপনার কি অভিমত? কেন হচ্ছে না? এটা কি উচ্চ হারে ব্যাংক ঋণের ইন্টারেস্ট, সেটি নাকি অন্য কোনো? এই মুহূর্তে বিনিয়োগ হচ্ছে না, অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ আমি বললাম যে এখন কিন্তু আপনার সেক্টর কিন্তু দেখতে হবে কোন সেক্টরে ঋণ দিলে ঋণটা ফিরে আসে। আমি ধরে নেন আপনি আবাসন সেক্টর, যেটা এটা কিন্তু একেবারে মানে সবচেয়ে বেশি আপনার সিকিউর জায়গা, কিন্তু এই সেক্টরে কিন্তু এখন ঋণ দেওয়া হচ্ছে না। আবাসন সেক্টরে যদি ঋণ দেওয়া চালু হয় তাহলে কিন্তু ব্যাংক যেভাবে টাকাটা ফেরতও পাবে, এবং অনেক আবাসন সেক্টরে ঋণ দেওয়া মানে কিন্তু এর সাথে প্রায় 200 ইন্ডাস্ট্রি জড়িত, অনেকগুলো ইন্ডাস্ট্রিও বেঁচে যাবে এবং আবাসন সেক্টরটা উঠবে এবং একটা অর্থনৈতিক কার্যক্রম, যেটা আমরা মাননীয় অর্থমন্ত্রীকে খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি, আমরা এই জিনিসটা বুঝাবো। আশা করি মাননীয় অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই জিনিসটা বুঝতে আমার মনে হয়
এটা এটা এই যে এটা একটা অর্থনৈতিক কার্যক্রম বাংলাদেশে ফিরে আসবে আমরা আশা করছি। তবে এই আবাসন সেক্টর নিয়ে মানে একটা অনেক দিন থেকে কিন্তু আপনারা এই বিষয়টি বলে আসছেন, বারবার বলে আসছেন। তো এইটি কি আসলে আপনাদের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে কিছু সমস্যা ছিল, এটির কারণে কি হচ্ছে না, নাকি আপনারা এক পা এগিয়ে দু পা পিছিয়ে এই ধরনের কোন নীতি? না দেখুন, আবাসন সমস্যাটা কোথায়, আবাসন সেক্টরটা কিন্তু আপনি আমেরিকায় দেখেছেন যে ওই 1/11 পরে 9/11 ওই সময় কিন্তু সবচেয়ে প্রথম এফেক্টেড হলো ওদের রিয়েল এস্টেট সেক্টরটা, এবং সারা পৃথিবীর অর্থনৈতিক কিন্তু ক্ষতি হয়েছিল, এবং ওখান থেকে ফিরে আসতে কিন্তু 2 থেকে 3 বছর লেগেছিল। আমাদের দেশেও কিন্তু এটা ফিরে আসতে 2 থেকে 3 বছর লাগবে, বিকজ আবাসন সেক্টরটা হঠাৎ করে কিন্তু জাম করবে না। তা আমরা কিন্তু আশাবাদী, এবং বর্তমান নেতৃবৃন্দ রিহাবের কয়েকটি প্যাকেজ কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, এবং আমি আমার রিহাব মেম্বারদের বলবো যে ইতিমধ্যেও কিন্তু ন্যাশনাল হাউজিং, রিহাব এবং পিপির মাধ্যমে মিরপুর এলাকায় প্রায় 400 থেকে 400-450 বিঘা জমি দেওয়া হচ্ছে রিহাবকে, এবং এটা একটা রিহাব পল্লী বলতে পারেন, রিহাব সেকেন্ড হোম বলতে পারেন। আমাদের সাথে এখন কথাবার্তা চলতেছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি আমাদের এটা ডিস্ট্রিবিউশন হলে রিহাব মেম্বাররাই পাবে, এবং আমরা একটা নীতির মধ্যে নিয়ে আসবো রিহাব মেম্বারদের এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে। তাহলে কিন্তু আপনি দেখবেন যে আবাসন সমস্যা, এবং এটা আমরা কিন্তু আরো একটু বলা উচিত, এটা মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের লোকদের জন্য করা হবে। একদিক দিয়ে রিহাব মেম্বাররা উপকৃত হবে, আরেক দিক দিয়ে এই দেশে স্বল্প এবং মধ্য আয়ের লোকদেরও উপকার হবে, এবং এটা একটা আমাদের প্যাকেজের একটা অংশ। আরো কিছু কিছু প্যাকেজ আমাদের রয়েছে, যেমন আমরা একটা ঋণের জন্য আবেদন করছি, খুব তাড়াতাড়ি এটা নিয়েও আমরা বসবো। তো এরকম বেশ কিছু, যেমন মানে ওই ঋণ মানে কি পরিমাণ টাকা ঋণের জন্য? এটা আমরা 1500 কোটি টাকা আপাতত চাচ্ছি, আর থোক বরাদ্দ। এটা মানে এটাও কিন্তু স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য, নট ফর রিহাব মেম্বারদের জন্য না, স্বল্প এবং মধ্য আয়ের লোকদের, যে ঋণটা 2009 সাল থেকে বন্ধ আছে, এই ঋণটা আবার চালু করার জন্য, যেটা নিয়ে বারবার আপনারা বলেছেন, অনেকবার অনুরোধ করেছিলেন। আরেকটা আমরা করছি, আপনি মানে এটাও এই মানে আমাদের বর্তমান কমিটির আরেকটা প্যাকেজ, এটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস, যেটা আর কি নকশা পেতে আপনাদের 1.5 থেকে 2 বছর, কোন কোন ক্ষেত্রে 3 বছরও লেগে যায়। কারণ একটা নকশা, বহুতলা বিল্ডিং এর নকশা পেতে গেলে প্রায় 11টা জায়গা থেকে, যেমন ফায়ার সার্ভিস বলেন, সিভিল এভিয়েশন বলেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদের অনুমোদন নেওয়া লাগে। এটা এক জায়গা থেকে করবে, এটা মাননীয় পুত্রমন্ত্রী নীতিগতভাবে রাজি হয়েছেন, এটা খুব তাড়াতাড়ি হবে। এই প্যাকেজটা হয়ে গেল, আমাদের এই সেক্টরটা ভালো হবে বলে আমরা। জনাব লিয়াকত আলী ভাই মিলন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবকিছু মিলিয়ে আসলে এই সেক্টরের উন্নয়নের জন্য আপনি কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছেন। একটা বিষয় থাকে যে রিহাব প্রতিষ্ঠার পর এই আবাসন সেক্টরের যে দুর্নীতি বা মানুষের সঙ্গে যে প্রতারণা, সেটা কিন্তু অনেকটা কমে এসেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে এরকম আবার বেশ কিছু অভিযোগ গণমাধ্যমের কাছে আসছে। তো ওই জায়গাগুলোকে কি আরেকটু নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন, যে মানুষ যেন প্রতিকার পায়? না, আমরা কিন্তু এখন খুব নজরদারি আমাদের খুব অনেক বেশি। তারপর আমরা একটা মানে রিসার্চ করে বা আমরা জরিপ করে দেখেছি যে আসলে আমাদের মেম্বার কিন্তু 1300, আর এদিকে রিহাবে মানে ডেভেলপার হচ্ছে 3500। আমাদের বাইরে যে মেম্বার গুলো আছে ওরাই ম্যাক্সিমাম করছে, এবং এই ক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর আমরা তো পুলিশ না যে আমরা ধরে নিয়ে আসবো, তো এই ক্ষেত্রে আমাদের পক্ষে করা কিছু সম্ভব না। এটা ম্যাক্সিমামই রিহাব মেম্বারের বাইরে করা হচ্ছে, কারণ রিহাবে এখন এগুলো এই ধরনের কিছু করা সম্ভব না। কারণ প্রতি শনিবার এটার জন্য একটা মনে করেন রিহাব কোর্ট বলা যেতে পারে, ওখানেই সবাই আসছে এবং ওখানে সুন্দরভাবে বিচার আচার করা হচ্ছে। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে যে অভাব অভিযোগের কথা আমরা বললাম, যে মানুষ প্রতারিত হওয়ার যে অভিযোগটি, সেটি সাধারণত দেশের বাইরের যারা ক্রেতা আছেন তারা সবচেয়ে বেশি প্রতারিত হন। তো এই ব্যাপারে তারা কিন্তু খুব বেশি প্রতিকার পান না। এই ব্যাপারে কি? ওইটার ব্যাপারও কিন্তু তাদেরকে আমরা বলছি, আমরা কিন্তু এবার আগামীতে যে রিহাব ফেয়ার হবে আমেরিকার, ওটার জন্য কিন্তু আমরা নিজেরাই একটা গাইডলাইন বানাচ্ছি, যে ওখানে দেখা যাচ্ছে কি আমাদের ছাড়া অনেকে আবার রিহাব নিজেরা মেলা করে, ব্যক্তিগতভাবে মেলা করে, এবং তারা কিন্তু ওই তাদের প্রোডাক্ট গুলা বিক্রি করে আসে, এবং মানে রিহাব তারা কিন্তু রিহাব মেম্বারও না। এখন ওখানে যে বিক্রি যখন করে রিহাবের নাম দিয়ে বা রিহাব মেম্বার না, সেগুলা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা আমাদের ওয়েবসাইট এবং বিভিন্ন জিনিস দিয়ে আমরা আগামীতে যে আমেরিকা যে মেলা হবে বা
বাইরে যে মেলা হবে এই জিনিসগুলো আমরা বেশি ফোকাসিং করব, যাতে আমাদের প্রবাসীরা যেন কোনো মতেই যেন প্রবলেম ফেস না। আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ একটি প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। যেহেতু আমরা সদ্য সমাপ্ত ঈদ হলো এবং ঈদের পরে একটা আন্দোলনের কর্মসূচি থাকবে বিরোধী দলের থেকে, এরকম বারবার বলা হচ্ছিল, তো সবকিছু মিলিয়ে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা থাকবে এবং এই অস্থিতিশীলতা আস্তে আস্তে অর্থনীতির দিকেও ধাবিত হবে। সবকিছু মিলিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনার এই বিষয়ে কিছু বলার আছে কিনা? আমরা সবসময় ব্যবসায়ীরা, আপনাদের ব্যবসায়ী, আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনেকেই অনেক দল করে, অনেকের দলের সাথে জড়িত, যেই দলে করুক ব্যবসায়ীরা কিন্তু একমত একই যে কোনো মতে কোন রকম বিশৃঙ্খলা চায় না, কোনো ব্যবসায়ী চায় না। এবং আমরা বারবার অ্যাপিল করে আসছি, এখনো অ্যাপিল করব। আপনি 20 বছর আগে যারা ছিলেন, 10 বছর আগে যারা ছিলেন, তাদের আমাদের দেখলে দেখবেন যে তারা কোনোদিনও হরতাল ভাঙচুর এগুলো চায় নাই, আমরা এখনো চাই না। আমরা চাই শান্তি এবং আমাদের অর্থনীতিকে উন্নতি করতে হলে আমাদের কিন্তু এই জিনিসটা, কারণ এই জিনিসটা প্রথমেই প্রভাব পড়ে আমাদের বিদেশি বায়ারদের উপর, বিদেশি যারা তাদের উপরে। সেই জন্য আমি অনুরোধ করব যে আমরা কোনো সময় এটা চাই না এবং যেটাই করবে বিশৃঙ্খলা যেন না। অসংখ্য ধন্যবাদ লিয়াকত আলী মিয়া মিলন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানে শেষ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র 18 নিউজের পর্দায়।